একটা মক হিরোইক এপিক পোয়েম নিয়ে কথা বলবো, দ্য রেপ অফ দ্য লক। এখানে দ্য রেপ অফ দ্য লক বলতে রেপ মানে তো বুঝেন, ওটা আমি বেসিক মিনিংটা বলতেছি না, ডিনোটেশনটা বলতেছি না। এটা হচ্ছে উনি কি বলে যে ওই যে আলেকজান্ডার পোপ এটাকে বুঝাইছে হচ্ছে যে চুলের লক বা চুলের যে বেনুনি আছে না, চুলের বেনি, ওই চুলের বেনির হচ্ছে অবমাননা। হ্যাঁ, এটাকে হচ্ছে উনি একটু আয়রনি করে, ওইটাকে একটু ধরনের যে স্যাটায়ার করে এই কবিতাটা উনি লিখছেন। এবং এই লেখাটা হচ্ছে একটা বাস্তবধর্মী একটা ঘটনা থেকে আসছে, একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরিকৃত নাটক। নাটক না, সরি, কবিতা। এটা উনি 1711 সালে লিখছিলেন এবং হচ্ছে 1712 সালে এটা বেনামে প্রকাশ হয়েছিল। আর 1714 দিকে যখন এটার একটা রিভাইজ এডিশন বের হয়, তখন তিনি সেখানে হচ্ছে আরও কিছু জিনিস অ্যাড করেন। হ্যাঁ, কিছু সুপার ন্যাচারাল জিনিস ওখানে অ্যাড করেন। তো এটা নিয়ে তো কথা বলবোই। এখন হচ্ছে আপনাদের সাথে একটু ওই যে জ্ঞাটা তৈরি করতেছি, আবহটা তৈরি করতেছি, যে নাটক শুরু হওয়ার আগে একটা আবহ তৈরি করতে হয় না, ওইরকম একটা আবহ তৈরি করতেছি। তো এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আপনার অ্যারিস্টোক্রেটিক সোসাইটির একজন মেয়ের ধর্মীয় অসারতা, হলোনেস, মক হিরোইক অ্যাপিক জিনিসটা কি? আচ্ছা বলেন তো, যে অ্যাপিকের কথা যখন আমরা চিন্তা করি, মহাকাব্য, হ্যাঁ, ইংরেজি সাহিত্যে মহাকাব্যের জনক কাকে বলা হয় জানি? ওই যে জন মিল্টন। জন মিল্টনকে ইংরেজি সাহিত্যে অ্যাপিকের জনক বলা হয়। হ্যাঁ, এপিকের হচ্ছে মূল বিষয়টা, থিমটা, ওই থিমটা হচ্ছে যে আপনার বেশ ভাবগম্ভীরপূর্ণ একটা জিনিস থাকে, ভাবগম্ভীরপূর্ণ একটা বিষয় থাকে। কিন্তু যে মানে এখানে মক মানে তো বুঝতেই পারতেছেন যে এখানে মানে একটু মশকরা করা হবে, হ্যাঁ, একটু হাস্যরস নিয়ে একটু বিদ্রূপ করা হবে, ব্যঙ্গ করা হবে। এখানে হচ্ছে উনি এমন একটা জিনিসকে হচ্ছে আলেকজান্ডার পোপ আলোকপাত করছে মেইন বিষয় হিসেবে, সেটা হচ্ছে চুলের বেনি। ঠিক আছে, এবং এই চুলের বেনিটা নিয়ে উনি এখানে যে পরিমাণে হাস্যরসটা তৈরি করছেন, এই জন্য এটাকে হচ্ছে মক হিরোইক অ্যাপিক বলা হয়। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে কোন প্রেক্ষাপট থেকে আসছে, আমি প্রথমেই বলছিলাম এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে, লেখা হয়েছে। এখন হচ্ছে যে আলেকজান্ডার পোপের একজন বন্ধু আছে, আলেকজান্ডার পোপের বন্ধুর নাম কি? জন ক্যারিয়াল। জন ক্যারিয়ালের পরিচিত একজন পুরুষ মানুষ, লর্ড পিটার, ধরেন যে একটা সাধারণ টাইপের একটা ফ্যামিলির মানুষ, হ্যাঁ, পুরুষ মানুষ। তো উনি হচ্ছেন যে একজন মেয়েকে পছন্দ করতেন। মেয়েটা আবার অ্যারিস্টোক্রেটিক সোসাইটির। তো ওর নাম হচ্ছে অ্যারোভেলা ফার্মা। অ্যারোভেলা ফার্মা। পিটার করছিল কি, অ্যারোভেলা ফার্মারকে প্রপোজ করছিল। একজন মানুষের একজন মানুষকে পছন্দ হয়েছে, প্রপোজ করতেই পারে, করছে প্রপোজ। এখন হচ্ছে ও মেয়েটা অপমান করছে। ওই যে বাংলা সিনেমায় দেখেন না, যে কি মানে নায়ক খুব গরিব থাকে, নায়িকা একটু বড় লোক থাকে, দেন পরে গিয়ে হচ্ছে নায়ক নায়িকাকে প্রপোজ করে, নায়িকা হচ্ছে ওকে একটু কি বলে তিরস্কার করে, অসম্মান করে, এরকম টাইপের আর কি। এর পরবর্তীতে যায় হচ্ছে ওদের মধ্যে একটু আবার পরবর্তীতে ঘটনাচক্রে দেখা হয়। দেখা হওয়ার পরে করছে কি, ওই যে পিটার ওই অ্যারোভেলা ফার্মারের চুলের বিরুনিগুলো দিছে কেটে। মানে যে কেটে দেওয়ার পরে এই যে এই ঘটনাটা, এটা হচ্ছে আপনার হচ্ছে জন ক্যারিয়াল আলেকজান্ডার পোপকে বর্ণনা করছে। বর্ণনা করে যে বলছে যে এইটা নিয়ে একটা তুমি কবিতা লিখো। কারণ উনিও লিখছেন কবিতা। কাহিনীর শুরুতে গল্পের যে নায়িকা ব্যালিন্ডা, অ্যারিস্টোক্রেটিক ইয়াং ল্যাডি, ও হচ্ছে যে মানে খুব নিজেকে খুব নিজের রূপ, লাবণ্য, এগুলো নিয়ে হচ্ছে খুব যত্নশীল, নিজেকে নিয়ে হচ্ছে মানে যে নার্সিসিস্ট, যে নার্সিসিস্ট মতো একজন মেয়ে। তো ও হচ্ছে নিজেকে অনেক পছন্দ করে, খুব সাজগোজ নিয়ে থাকে। তো এরকম টাইপের একজন মেয়ে, আত্মপ্রেমিক বলা যেতে পারে, আত্মপ্রেমিক। ইন সাম কেসেস নার্সিসিস্ট হওয়া ভালো কিন্তু। তো এখন ভ্যালেন্ডা ও হচ্ছে খুব দেরিতে ঘুমাতে যায় এবং দেরিতে ঘুম থেকে ওঠে। দেরিতে ঘুম থেকে উঠে বলতে ধরেন যতক্ষণ পর্যন্ত সূর্যের ওই যে প্রখর আলোটা ওর চোখের মধ্যে না আসতেছে,
চোখ একদম ধরেন যে একটা সময় আছে না যে মানে চোখের মধ্যে সূর্যের লাইট পড়লে আর হচ্ছে চোখ বন্ধ করে থাকা যায় না, চাইলেও বন্ধ করে থাকা যায় না। তো এরকম অবস্থা যখন হয় সূর্যের লাইট সরাসরি চোখে পড়তেছে, এমন সময় হচ্ছে ওর ঘুম ভাঙে। দেরিতে ঘুমায়, দেরিতে ঘুম থেকে উঠে। তো দিনে ঘুমাচ্ছে এরকম। তো এখন হচ্ছে যে ওইখানে এরিয়াল নামে একটা সুপার ন্যাচারাল গ্যাস, ওইখানে যে এন্টিটি আছে, ওটা যে আপনি কি বলতে পারেন যে অশরীরী আত্মা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ওকে মানে নানাভাবে হেল্প করে, ব্যালেন্ডাকে হেল্প করে বলতে হচ্ছে ব্যালেন্ডাকে যথাসম্ভব ওর ঘুমের মধ্যে নানা রকম সুন্দর সুন্দর স্বপ্ন দেখায়, সুন্দর সুন্দর গল্প বলে, এরকম টাইপের আর কি। এবং হচ্ছে যে ওই যে ওর বেনি কেটে দিয়েছে না, বেনি কাটার সময়ও কিন্তু ওকে হেল্প করার যথেষ্ট চেষ্টা করছিল, কিন্তু একটা শরীরওয়ালা মানুষের সাথে কি একটা অশরীরে পারবে বলে মনে হয়? মানুষ তো সৃষ্টির সেরা জীব, এখন মানুষের সাথে কি ভূতপ্রেত পারবে? পারবে না। তো যাই হোক, অ্যারিয়াল হচ্ছে ওকে নানা কিছু বলতেছে ঘুমের মধ্যে। ও তো ঘুমাচ্ছে, ওই যে ভ্যালেন্ডা তো ঘুমাচ্ছে। তো অ্যারিয়েল ওকে মানে বর্ণনা করতেছে যে মানে নারীরা পরজন্মে গিয়ে কীরকম কীরকম হয়, মৃত্যুর পরে নারীদের সাথে কীরকম কীরকম বিষয়গুলো ঘটে, এবং হচ্ছে যে পুনর্জন্মের বিষয়টা যদি আবার চিন্তা করি, জন্মান্তরের বিষয়, তাহলে আপনি সেখানে চিন্তা করতে পারেন যে এক এক নারী এক এক রূপ নিয়ে পরবর্তীতে অ্যাপিয়ার হয়। হ্যাঁ, যেমন ধরেন যে শান্তশিষ্ট মেয়েরা একরকম, ওই যে আমরা জ্ঞাত পড়ছিলাম তো যে মানে খারাপ মানুষেরা কুকুর হয়ে জন্ম নেবে, কিছু জিনিস হচ্ছে পেঁচা হয়ে জন্ম নেবে, আর কিছু হচ্ছে আপনার কুকিল হয়ে জন্ম নেবে, এরকম কথা আছে না, কিন্তু ওরকম টাইপের সরল মনা বা শান্তশিষ্ট মেয়েরা হচ্ছে জলপরি হয়ে আসবে, কিছু মেয়েরা হচ্ছে যে আপনার ওই যে রঙ্গপ্রিয়, হ্যাঁ, ওরা হচ্ছে পৃথিবীতে আবার নেমে আসবে, নেমে অঘটন ঘটাবে, এরকম টাইপের বিষয় আর কি। আর কিছু মেয়ে আছে অনেক রাগী, ওরা আগুনের পরি হবে, এরকম টাইপের বিষয়গুলো। তো এগুলো বর্ণনা করতে করতে এক সময় গিয়ে অ্যারিয়েল হচ্ছে ওই যে ভ্যালিন্ডাকে বলে, তোমার সামনে তো একটা বিপদ আসতেছে, সেই রকমের বিপদ, তো সেইটা বিশাল রকমের বিপদ। এখন হচ্ছে যে আমি বিপদ আসবে এতটুকু বলে দিতে পারতেছি, কিন্তু কি বিপদ আসবে এটা বলতে পারতেছি না। তো তখন বিপদের কথা শুনে তো ও ফকসকাই ঘুম থেকে উঠছে, এবং ঘুম থেকে উঠে হচ্ছে ওর রেস্ট রুম, আজকে স্যারও পড়াইছিল, আজকে স্যারও বলছে যে ওয়াশরুম না বলে রেস্ট রুমটা বলা নাকি অনেক ভালো হয়। তো ও হচ্ছে ওর যে ওয়াশরুমে গেছে বা রেস্ট রুমে গেছে, ওই রেস্ট রুমে গিয়ে হচ্ছে ওইখানে ওর সাজগুজের জিনিসপত্র সব কিছু আছে। আর ওয়াশরুমের মধ্যে তো আরও অন্যান্য জিনিস থাকে, বলতেছি না। তো ওইখানে হচ্ছে যে ওর এবার শোনেন যে এখানে যে মানে যে অ্যারিস্টোক্রেটিক মেয়ে, তৎকালীন সময়ের অ্যারিস্টোক্রেটিক মেয়েদের যে হলোনেসটা, অসারতা, এবং হচ্ছে ধর্মীয় বিষয়দের প্রতি ধর্মীয় উদাসীনতা, এটার প্রতীকটা আপনি ওখানেই দেখতে পারবেন। যে ওর ওয়াশরুমের মধ্যে হচ্ছে ওর এক পাশে হচ্ছে যে ওর যে সাজ সামগ্রীর বিষয়াদের পাশে, যে দ্রব্যাদির পাশে হচ্ছে ওর বাইবেল রাখা। ওয়াশরুমে কি কেউ বাইবেল রাখে? ভ্যালেন্টা ও তো অনেক সুন্দর একটা মেয়ে। এখন হচ্ছে যে ওর একটু সৌন্দর্যের বর্ণনা দিই, ভালো লাগবে। তো ভ্যালেন্ডা হচ্ছে খুব অসম্ভব সুন্দর, ফর্সা গাত্রবর্ণ, এবং হচ্ছে মানে দেখতে মানে সূর্যের আলোকে ম্লান করে দেয় এরকম কিছু সৌন্দর্য আছে না, ওইরকম টাইপের সৌন্দর্য। এরপরে ধরেন যে ওই যে উপন্যাসে তো বলা হয় যে চাঁদের কিরণকেও হার মানিয়ে দেয়, এরকম টাইপের সৌন্দর্য আর কি। এখন হচ্ছে যে ভ্যালেন্ডার মনে তো ধরেন যে প্রথমত একটা মেয়ের সৌন্দর্য আছে, এরপরে অ্যারিস্টোক্রেটিক, এরপরে ওকে আবার অশরীর আত্মা পাহারা দিতেছে বলতে কীরকম পাহারা দিতেছে? এখন হচ্ছে যে অশরীর আত্মা হচ্ছে ওকে সার্ভ করার জন্য নিয়োজিত আছে, যে অ্যারিয়ালের কথা বলছি না এরকম। তাহলে ধরেন একটা মেয়ের এত কিছু থাকার পরে ও কি যেন তেন ছেলেকে পাত্তা দেবে? দিবে না। এখন হচ্ছে যে এখানে ব্যারন নামটা হচ্ছে যে আমরা প্রথমে বলছিলাম না, বাস্তবিক ঘটনার যে লর্ড পিটার, ওই জিনিসটাকে হচ্ছে রিপ্লেস করছে ব্যারন দিয়ে আর কি। অর্থাৎ কবিতায় ব্যারন বলে সম্বোধন করা হয়েছে, বুঝতে পারছেন?
তো আহ, তো ব্যারনকে অবশ্য এখানে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির একজন বলেই ধরে নেওয়া হয়েছে। অবশ্য লর্ড পিটার তেমন অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে বিলং করতো না। এত মানে এরকম একটা সুন্দর মেয়ে এখন হচ্ছে মানে যে কেউ আকৃষ্ট হতে প্রস্তুত, এরকম টাইপের অবস্থা। তো ব্যারনও হচ্ছে ওর জন্য একদম পাগল পাড়া অবস্থা। ভ্যারন তো ওকে প্রপোজ করছিল, তবে ওই যে এখানের মধ্যে যে বলা হয় না, কিছু মেয়ে আছে যারা চায় যে আহ, যে মানে মানুষজন তাদের প্রশংসা করুক, তাদের রূপের প্রশংসা করুক, কিন্তু ওরা কারো কাছে হচ্ছে যে মানে ধরা দিবে না আর কি, প্রজাপতির মতো সুন্দর কিন্তু ধরা দিবে না, এরকম। তো ও করছে কি যে আপনার ভ্যালেন্ডা ভ্যালেন্ডা হচ্ছে এরকম টাইপের, ও চায় যে সবাই ওর প্রশংসা করুক, কিন্তু ও হচ্ছে ওরকম যেন তেন জায়গায় ধরা দিচ্ছে না, এরকম টাইপের অবস্থা। তো ব্যারন গিয়ে ওকে প্রপোজ করলো, ও রিজেক্ট করছে। এখন ব্যারনের তো একটু আহ, গুসা, একটু ক্ষোভ জন্ম নিতেই পারে, এবং জন্ম নিচ্ছে, এবং এই থেকে হচ্ছে ওর রিভেঞ্জের একটা ধারণা আসে। এর পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিওতে হচ্ছে আপনার যে ফ্রান্সিস ব্যাকনের অফ রিভেঞ্জ নিয়ে কথা বলবো। একটা মানে রিভেঞ্জ নিয়ে ওনার একটা বৈজ্ঞানিক প্রবন্ধ আর কি, বেশ ভালো, শুনতে পারেন, অথবা গুগল করে পড়েও নিতে পারেন, ওটা বেশ ভালো লেখা, বেশ ভালো প্রবন্ধ। যাই হোক, আসল কথায় আসে, হচ্ছে ওই যে ওর রিভেঞ্জ নেওয়ার একটা খায়েশ জাগছে মনে ব্যারনের। তো এই যে ওই খায়েশ থেকে হচ্ছে চুলের বেনিটা কেটে দেয়। ভ্যালেন্ডা তার দল নিয়ে গেছে হ্যাম্পটন কোর্ট প্যালেসে একটা পার্টিতে পার্টিসিপেট করার জন্য। হ্যাম্পটন কোর্ট প্যালেস জিনিসটা কি, ওই যে গেছে না যে অ্যারিস্টোক্রেটিক সোসাইটির মানুষজন যেখানে হচ্ছে তাদের অবসর সময় কাটানোর জন্য যায়, ওরকম টাইপের একটা জায়গা। এবং তৎকালে ওখানে হচ্ছে যে আপনার নানা রকম গুরুত্বপূর্ণ মিটিংও বসতো হ্যাম্পটন কোর্ট প্যালেসে। তো এখানে একটা পার্টিতে পার্টিসিপেট করতে গেছে ভ্যালেন্ডা, সেই সাথে ব্যারনও গেছে। ব্যারন বলতে কে, ওই যে প্রপোজ করছিল ওইটা। এখানে হচ্ছে যে কেউ নাচা গানা নিয়ে ব্যস্ত আছে, কেউ গল্প গুজব করে কিছুক্ষণ পর পর উচ্চ হাসি অট্ট হাসিতে মত্ত আছে, আর কেউ হচ্ছে যে আপনার ওই যে তাস খেলতেছে বা ক্যাসিনো টাইপের ওগুলা আর কি, ওগুলা করতেছে। তো এখন হচ্ছে যে দুইটা তো দল আসছে এখানে, একটা হচ্ছে ভ্যালেন্ডার দল, আর একটা হচ্ছে আপনার ওই যে ভ্যারনের দল। এখন ওরা বসে হচ্ছে আপনার ওই যে তাস খেলতেছে, তাস খেলার মধ্যে এখন ভ্যালেন্ডার সাথে তো পারবে না, কেন পারবে না, বিষয়টা হচ্ছে ওকে সার্ভ করার জন্য অশরীরী আত্মা রেডি আছে, এরিয়াল এবং তার দল রেডি আছে। এরিয়াল রেডি আছে হচ্ছে ওই যে এখন হচ্ছে ওই এরিয়াল এবং হচ্ছে ওই যে অশরীরী প্রভাবে ভ্যালিন্ডা ওই তাস খেলায় জিতে যায়। এখন চিন্তা করেন, একজন পুরুষ মানুষ যাকে কিনা একটা মেয়ে রিজেক্ট করছে, এবং হচ্ছে ওর কাছে ও আবার ওই যে পরপর গোহারা হারতেছে একটা ইয়াতে, কী বলে, এক ধরনের তাস খেলা হোক বা যাই হোক, ওইখানেও ও হারতেছে। এখন ওর ভিতরে একটা খুব জন্ম নেবে না? অবশ্যই নেবে, স্বভাবতই তো একটা খুব জন্ম নেবে, একটা রিভেঞ্জ নেওয়ার একটা একটা বিষয় ভিতরে চলে আসবে। বাই দ্য ওয়ে, অফ রিভেঞ্জ ফ্রান্সিস বেকনের একটা বৈজ্ঞানিক প্রবন্ধ। রিভেঞ্জকে উনি খুব ভালোভাবে বর্ণনা করছেন যে রিভেঞ্জ আসলে কিভাবে দেখা উচিত, রিভেঞ্জের প্রতি আমাদের দর্শনটা কী হওয়া উচিত, এটা নিয়ে উনি একটা ভালো লেখা লিখছেন। ওটা নিয়েও একদিন বসবো, গল্প গুজব করবো ইনশাল্লাহ। ব্যালেন্ডা জিতে গেছে, এখন ওর ভিতরে জাগছে ক্ষোভ। ক্ষোভ জাগার পরেও মানে সিদ্ধান্ত নিয়েছে যে ওই যে আরেকটা জিনিস, ওই যে ভ্যালেন্ডার মূল বিষয়টা হচ্ছে যে আপনার ওই যে সৌন্দর্যের মূল বিষয়টা, ওটা হচ্ছে যে চুল, ওর চুলের বেনুনিটা, চুলের বেনি যেটা বলি ওটা। ওটা কেমন হয়, আপনি একটা জিনিস চিন্তা করেন যে মেয়েদের একটা সুন্দর বিষয়, মেয়েদেরকে সুন্দরভাবে বর্ণনা করার জন্য কবিরা সময়ের পর সময়, যুগের পর যুগ, যুগান্তর ধরে হচ্ছে আপনার এই যে চুলকে নানাভাবে মানে মডিফাই করতেছে। হ্যাঁ, যেমন ধরেন যে কাজী নজরুলের কথা চিন্তা করেন, আলগা করবো কুপারো বাদন, আছে না, ওইটাই। তো ভ্যালেন্ডার সবচেয়ে সুন্দর যে বিষয়টা আছে, সৌন্দর্যের প্রতীক বলা চলে, সেটা হচ্ছে ওর দুই কাঁধের হচ্ছে এলিয়ে দেওয়া হচ্ছে যে চুলের বেনিটা।
হ্যাঁ, তখন ও চিন্তা করছে যে ওর যে সৌন্দর্যের প্রতীক আছে না, যেটা নিয়ে বড়াই করতেছে, ওই চুলের বেনিটা ও দিবে কেটে, কেটে দিবে।